আপনারা শুনছেন ভূতের গল্প। আজকের গল্প অলিখিত দলিল। সন্ধে হতেই কুয়াশা, স্টিমার 2 ঘন্টার উপরে লেট, পাড়ে দাঁড়িয়ে আছে ট্রেন, ছাড়বার সময় কখন উতরে গেছে, কতক্ষণ আবার দাঁড়ায় ঠিক কি। কিন্তু কি আশ্চর্য, একটাও কুলি নেই। তেমন হাঁক ডাক শোরগোল পর্যন্ত শোনা যাচ্ছে না। ব্যাপার কি? হ্যাঁ, সিঁড়ি দিয়েছে কখন, একে একে নেমে যাচ্ছে যাত্রীরা, অথচ যেটিতে কুলির টিকি দেখা যাচ্ছে না এখনও। এ কি, কুলি আসবে না? নিজের মনে রাজীববাবু প্রশ্ন করে উঠলেন। আসবে, পাশ থেকে বলল একজন লোক। নিজের মাল নিজে হাতে করে যারা যেতে পারছে তাদের আগে নাম্বার পালা। তারা নেমে গেলেই দুদ্দাড় করে এসে যাবে কুলির দল। ওদের সর্দার ওদেরকে ঠেকিয়ে রেখেছে গেটের কাছে। রাজীববাবু ভাবলেন, একটা তো সুটকেস আর বিছানা, নিজেই নিয়ে যাবেন নাকি হাতে করে। পরক্ষণেই ভাবলেন, এত আমিরি করে ফার্স্ট ক্লাসে এসে এখন কুলিগিরি করবেন, এটা ভালো দেখায় না। কুলি এসে পড়লেই বা কী, যা হাঁকে আজকাল বেটারা। রেলিং ধরা পাশের লোকটা আমার টিপ্পনি কাটল। লোকটাকে রাজীববাবুর মোটেই পছন্দ হচ্ছে না। কান পর্যন্ত গোঁফ, কেমন দুশ্মনের মতো চেহারা। যাচ্ছে তো থার্ড ক্লাসে, একেবারে দাঁড়িয়েছে এসে ফার্স্ট ক্লাসের গা ঘেঁষে। কী মতলব কে জানে। রাজীববাবুর বুকের উপর হাত রাখলেন। না, ঠিক আছে। আপিসে জরুরি কাজে রাজীববাবু কলকাতা চলেছেন। সঙ্গে একটা সাংঘাতিক দলিল, স্বহস্তে পৌঁছে দিয়ে আসতে হবে, এই হুকুম তাঁর উপর। শার্টের বুক পকেটে দলিল, বেশি সাবধানী হওয়ার জন্য শার্টটা উল্টো করে পরা, তার উপর গলা বন্ধ পুরো ওভারকোট, তার উপরে কোট, ওভারকোট, শীত কিংবা চোর কেউ ছুঁতে পারবে না তাকে। একটু যদি দেরি করতে পারেন সস্তায় মিলে যেতে পারে 2-1 জন। গোঁফো লোকটা আবার টিপ্পনি কাটল। রাজীববাবু সরে গেলেন। দুর্দার করে এসে পড়েছে কুলির দল। এইদিকে এইদিকে না বললেও আসতো প্রথমেই ফার্স্ট ক্লাসের দিকে। এইখানেই খেঁচাখেচি কম, দরাদরির দরকার হয় না, ভারী হাতে বকশিস মেলে। কত নিবি? ইন্টার ক্লাসই অভ্যাস ছাড়তে পারেননি রাজীববাবু। 5 শিকে। এই হালকা একটা সুটকেসে আর বেডিং 5 শিকে? ডাকাতি শুরু করেছো নাকি আজকাল? নে 4 আনা পাবি। এই সব দিন আর নেই সাহেব, এখন 1 মাথা 1 টাকা। কুলিটা ঘাড় মোটা করেই রইল। না, ট্রেনটা আজ আর ধরা যাবে না। যা আছে অদৃষ্টে, বিছানা বগলে চেপে ডান হাতে সুটকেস নিয়ে নিজেই চলে যেতে পারবেন। স্বাবলম্বী হওয়ার মতো সুখ নেই এই সংসারে। সেই নিজেই যদি মোট বইবেন, তবে এত দেরি করতে গেলেন কেন? প্রথম ধাক্কাতেই তো নেমে যেতে পারতেন। এত দেরি করে ফেলে এখন ফের কুলি না নেওয়া কোনো মানে হয় না। কিন্তু ট্রেন ওদিকে ছাড়ে। হঠাৎ কেবিনের পাশে কাতর চেহারার একটা ছেলের দিকে নজর পড়ল রাজীববাবুর। বয়স 12-13, রোগা কঙ্কালসার চেহারা, পরনে একটা টেনি, গায়ে একটা ছেঁড়া ছোঁড়া আঁচড়ানো খুবলানো জামা। দেহটা এতটা জীর্ণ ও কুঞ্চিত যা পরে আর শীতবোধ আর ক্ষুধাবোধ কিছুই থাকতে পারে না। ভিক্ষে না করে মোট বইতে পারিস না? ধমকে উঠলেন রাজীববাবু। ছেলেটা বললেন ভীতু মুখে, ভিক্ষে করি না আমি। কুলি তুই বোঝনিস? রাজীববাবু উৎসাহিত হয়ে উঠলেন। খবরদার নরোত্তম। যে কুলিটা মাল ধরেছিল সে চোখ পাকিয়ে উঠল। নিশ্চয়ই, মাল তোমার হাতে ধরা থাকতে কথা কইব না। আচ্ছা বাবু, 1 টাকা দেবেন। বকশিস যদি না দেন কি আর করি। চলুন। কুলিটা নিচু হলো মাল তুলতে। না, রাজীববাবু বললেন দৃঢ় কণ্ঠে। কুলিটা নরোত্তমের দিকে জ্বলন্ত চোখে ঘুষি পাকিয়ে চলে গেল। কুলি তুই? রাজীববাবু জিজ্ঞেস করলেন নরম গলায়। কুলি নই বাবু, আমরা মুটে, মাথা মুটে। সংক্ষেপে ইতিহাসটা সেরে নিল নরোত্তম। সেই ঘাটের কুলি নয়, সে বাইরের কুলি। মানে সর্দারের তাকে যেসব কুলি থাকে সে তাদের দলের নয়, সে ভিন্ন গোষ্ঠীর। সে ছুটো উটকো, কুলিতে সে কুলির নয়। তাই ওইসব মার্কামারা কুলির সঙ্গে সে আসতে পারে না। অনেক দেরি করে লুকিয়ে চুরিয়ে অনেক পাহারা ডিঙ্গিয়ে আনাজ কানাজ দিয়ে তাকে ঢুকতে হয়। যে মালে ঘাটের কুলি হাত দেয় তাতে সে চোখ পর্যন্ত দিতে পারে না। যে মাল তাদের পরিত্যক্ত তাতেই তার দাবি চলতে পারে, কিন্তু তার জন্যে কে বসে থাকবে? কুলিন কুলিতে আমার দরকার নেই। কত নিবি বল চটপট। নরোত্তম হঠাৎ তার টেনির থেকে কতকগুলি পয়সা বের করলো। সিকি, দুয়ানি, ডবল পয়সা। বাঁ হাতের চেটোর উপর রেখে গুনতে লাগলো ডান হাতের আঙুল করে, সরিয়ে সরিয়ে
একটি একটি করে। ওর সঙ্গে রাজীববাবুও গুনলেন, 11.5 আনা আর 10 পয়সা, আর 10 পয়সা হলেই আমার চলে যাবে, আমি তবে নিয়ে যেতে পারি। ইতিহাস শোনাবার আর সময় নেই। রাজীব বললেন, আচ্ছা দেবো এখন 4 আনা। নরোত্তম টলতে টলতে বাক্স বিছানা তুলল মাথার উপর। দেখিস ফেলে দিস নে। টালটা ঠেকিয়ে দিলেন রাজীববাবু। এর চেয়ে কত ভারী মোড় নি, তবে কি না কাকার অসুখ হওয়ার পর থেকে আমাকে খালি খালি দেখতে যাচ্ছেন বলে। কে শোনে তার ইতিবৃত্ত? ভালোই ভালো মালটা গাড়িতে তুলে দিলেই এ যাত্রার মতো নিশ্চিন্ত। কে মাল বয়ে নিয়ে এসেছে, ঘাটের কুলি না আঘাটার কুলি, কিছু এসে যাবে না। তেমনি বোধহয় এসে যায় না তিনি ফার্স্ট ক্লাসে এসেছিলেন না থার্ড ক্লাসে। গ্যাংওয়ের মুখে ভীষণ ভিড়। থামতে হলো নরোত্তমকে। মোট মাথায় করে দাঁড়িয়ে থাকতে তার আপত্তি নেই, বরং এই ফাঁকে একটু কথা বলবার সময় পাবে হয়তো। কোথায় একটু সহানুভূতির ছোঁয়া পেয়েছে, অমনি ফুটে বেরোচ্ছে কথা, তার তাড়াবাজি, অনেক কথা। এবার সে যেতে পারবে তার কাকার কাছে। এতদিনের ট্রেন ভাড়াটা তার জোগাড় হলো। কাকা যেখানে আছে, জয়চণ্ডীপুরে আড্ডিদের ধানের গোলায় সে কাজ করে। সেখানকার রেলের ভাড়া 14 আনা। কাকার সেখানে ঘোরতর অসুখ, বাঁচবে নাকি? তাকে দেখতে যাচ্ছে একবার। সংসারে বাপ মানেই এই কাকাই তার সব কিছু। কাকির সঙ্গে রাগ করে চলে আসে সে এই শহরে আঘাটের কুলি হয়ে, কিন্তু যেই খবর পেয়েছে কাকার যায় যায় অসুখ, তাকে দেখতে চায়। সেই থেকে তার খাওয়া নেই আজ 4 দিন। ভাঙা ভাঙা শুনছিলেন রাজীববাবু। কোনোটা কানে ঢুকছিল, কোনোটা ঢুকছিল না। হঠাৎ শেষের কথায় তিনি চমকে উঠলেন, না খেয়ে আছি সেই 4 দিন, নইলে রেল ভাড়া জমাবো কী করে? ওই খেতে পাই না শুনলে লোকে 2-4 পয়সা দিলেও দিতে পারে, কিন্তু রেলে চড়ে জয়চণ্ডীপুরে যাব শুনলে লোকটা টিটকিরি দেবে। তক্তার পথটা খানিকটা হালকা হয়েছে। নড়বড়ে ঘাড়ে চলতে চলতে নরোত্তম বললে, খেতে পাই না বললেও আজকাল কেউ পয়সা দেয় না, বলে কাপড়ের দুর্ভিক্ষ সব দিকে। ভাতের দুর্ভিক্ষ আর কোথায়? তুই যে এখনও সেই সাবেক কথাই বলছিস। সবাই ঠাট্টা করে, তাই পেটের খিদের কথা কাউকে বলিনি হুজুর। পড়ি মরি করে দিন রাত্রির কুলিগুলি করছি। ঘাটের কুলির ছাড়া মাল ধরেছি। 4 দিনে মোটে এই 11.5 আনা হয়েছে। 14 আনা হলেই চলে যাব জয়চণ্ডীপুর, কাকার চোখ বুঝবার আগে। সে কি কথা? রাজীববাবু বললেন অন্যমনস্কের মতো, আগে খাওয়া পরে অন্য সব। খেয়ে নিয়ে গায়ে জোর পেলে চাই কি এই 14 আনার রাস্তা তো তুই হেঁটেই মেরে দিতে পারিস। লোকে তো কত চালাকি ফিকির করেও এই গাড়ি, ওই কামরা, এই টিকিট না লাগছে এইভাবে করে চলে যায়। মাল তুলে দিল নরোত্তম। তারপর অন্ধকারে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। বিছানাটা পেতে নিয়েই রাজীববাবু তাকিয়ে দেখলেন নরোত্তম নেই। বুকের উপর হাত রেখে দলিলের খাঁজটি অনুভব করতে পারলেন না। দেখলেন স্টিমারের সেই গুঁফো লোকটা প্ল্যাটফর্মে পায়চারি করছে। সর্বনাশ হয়েছে তাহলে। ওই আঘাটের কুলিটাই তাহলে ওর সাকরেদ। কিন্তু ভোজবাজিতে দলিল উবে যেতে পারে নাকি কাপড়ের পাহাড় ভেদ করে? গাড়িতে উঠে একের পর এক জামা খুলে দেখতে লাগলেন রাজীববাবু। না, ঠিকই আছে দলিল। শার্টটা উল্টে পড়েছেন বলে বুকের উপর হাত রাখা উচিত ছিল তার ডান দিকে, বাঁ দিকে নয়। কিন্তু ভাড়া না নিয়ে কুলিটা ছোঁড়াটা হঠাৎ হাওয়া হয়ে গেল কোথায়? ও জয়চণ্ডীপুরে টিকিট কিনবে না? পুরো পয়সা ওই ওর আছে। নিশ্চয়ই কোনো সূক্ষ্ম মতলব আছে ওই গুম্ফবানের। তখন থেকে হাঁটছে প্ল্যাটফর্মে, আর চোখে তার দিকে তাকাচ্ছে। গার্ড যাচ্ছিল কাজ দিয়ে হেঁটে। রাজীববাবু জিজ্ঞেস করলেন, কত দেরি আর ছাড়বার? 42 মিনিট। মনে মনে হাসলেন রাজীববাবু। নেমে পড়লেন ব্ল্যাক আউটের স্টেশনে। তাকাতে লাগলেন ইতি উতি। নরোত্তমের সন্ধানে নয়, রেস্টুরেন্টের সন্ধানে। ভয় নাই, ঠিক সময়ে ঠিক হাজির হবে নরোত্তম। খাবার অর্ডার দিলেন। কি অসম্ভব দাম, তবু ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হয়ে ডিনার না খেয়ে নিলে মান থাকে না। সর্বনাশ, ওই গুঁফো লোকটাও আর একটা টেবিলে খেতে বসেছে। বুকের ঠিক জায়গায় হাত রাখলেন রাজীববাবু। ঠিক আছে দলিল। আরও একজন খেতে বসেছে স্টিমারের হোটেলে। সবচেয়ে রদ্দি ও সস্তা যে খাবার, তারই দাম 8 আনা। শুধু ভাত, ডাল আর একটা ঘ্যাঁট। মাছের টুকরো কত একখানা? 2 আনা। দাও, দিয়ে দাও। যা থাকে বরাতে খেয়ে নি, আগে খাওয়া পরে অন্য সব।
আর ওই টকটা কত করে? হাতা 6 পয়সা করে। সব মিলে 11.5 আনাই হলো। চেটে পুটে পেটে ঢাক করে খেয়ে নিল। ইঞ্জিন এসে লেগেছে গাড়িতে, গলগলিয়ে ধোঁয়া ছাড়ছে। টিকিট কিনল কই আর নরোত্তম? তবে কি যাবে না জয়চণ্ডীপুরে? ভুলে গেছে সে তার কাকাকে? সে কি এখন ঘুমোবে নাকি? যদি সে খোঁড়া হতো, লাঠি চেপে চেপে ভিক্ষে করতে করতে চলে যেত রেলে চেপে। যদি কানা হতো, যেন হাঁড়ি বাজিয়ে গান করতে করতে। যদি ফিরিওয়ালা হতো, দাঁতের মাজন আর হাজা পোড়ার ওষুধ বিক্রি করতে করতে। ভিক্ষুকের ছাড়পত্র তার নেই, নেই তার ফেরিওয়ালার লাইসেন্স। সে এই জীবনের আঘাটের কুলি। গাড়ি ছাড়ে ছাড়ে তবু নরোত্তম এলো না তার পয়সা চাইতে। রাজীববাবু চিন্তিত হলেন, এ কি নতুন ষড়যন্ত্র? গাড়ি ছেড়ে দিল। আলো নিভিয়ে ওভারকোটের উপর লেপ চাপিয়ে রাজীববাবু শুয়ে পড়লেন। করে গাড়ি চলছে। ঘুমোবে না করেও ঘুমিয়ে পড়লেন রাজীববাবু। কত দূর চলে এসেছে কে জানে। হঠাৎ তার ভয়ানক শীত করতে লাগলো। যার যত কাপড় তার তত শীত। বুঝলেন গা থেকে লেপটা নিচের দিকে মেঝের উপর লুটিয়ে পড়েছে। শুধু লুটিয়েই পড়েনি, লেপটা সরে যাচ্ছে আস্তে আস্তে, সরে যাচ্ছে বেঞ্চির নিচের দিকে। দস্তুর মতো হাঁটতে চলতে নড়তে চড়তে শুরু করেছে। চোর চোর, ডাকাত ডাকাত, মার্ডার মার্ডার। রাজীববাবু গর্ধব মর্দিত কণ্ঠে চেঁচাতে শুরু করলেন। কোথায় আলো, কোথায় অ্যালার্ম চেন? রাজীববাবু পাগলের মতো এলোপাথাড়ি ছুটোছুটি করতে লাগলেন। শিয়রের কাছেই যে ঝুলন্ত অ্যালার্ম চেন নজর এলো না। চিরকাল ইন্টারে চড়েছেন। হাতড়াতে লাগলেন দরজার উপরের দেওয়ালটা। না, পেয়েছেন অ্যালার্ম চেন। টানতেই গাড়িটা থামলো না, থামলো আরও অনেক দূর হেঁটে গিয়ে। কিন্তু থামবার আগেই দরজা খুলে চলন্ত গাড়ি থেকে লোকটা নেমে গেছে কায়দা করে। লোকটা নেমে যেতেই রাজীববাবু নিঃসংশয় হয়ে আলো জ্বালাতে পারলেন। সব জিনিসই ঠিক আছে, কিন্তু তার দলিল? বুক হাতের দেখলেন সব সমতল, খাঁজ নেই। আমার দলিল? দলিল নিয়ে পালালো? ধরো ধরো। সবাই ধরে ফেললো সহজেই। নরোত্তম শুয়ে আছে পুলের কাছে, মুখে রক্ত ওঠেনি, সদ্য খাওয়া ভাত উঠে এসেছে। প্রাণ পাখি উড়ে গেছে কখন। না, ঠিক আছে দলিলটা। তাড়াতাড়িতে আবার পকেটের দিকভ্রম হয়েছিল তার। এই সেই ছোঁড়াটা চুরি করতে ঢুকেছিল আমার কামরাতে, লুকিয়েছিল বেঞ্চির তলায়, গা থেকে লেপ টেনে নিচ্ছিল। তাড়া করতেই লাফ দিয়েছে মরিয়ার মতো। নিয়েছে কিছু? পারেননি নিতে। মানিব্যাগটা ছিল বালিশের ওয়ার্ডের খোলে। চোর ছাড়া আর কি? ওই মস্ত বড় ট্রেনের সংসারে কেউ তার আপনার নেই, কেউ তাকে চেনে না, চেনে বলে স্বীকার করতেও প্রস্তুত নয়। সঙ্গে তার একটা ফুটো পয়সাও নেই। কোথাও তার পাওনা আছে কি না সে হিসাবের নিকাশ মেলে না কোথাও। লাশ দিয়ে দিও সামনে স্টেশন মাস্টারের জিম্মায়। ফের চলল গাড়ি। কিন্তু রাজীববাবুর কেবলই সন্দেহ হতে লাগলো, তার দলিল আর অটুট নেই পকেটে। যা আছে তা শুধু শূন্য সাদা কাগজ। এক এক করে জামা খুলে বার করলেন সেই দলিল। ঠিক আছে, কিন্তু এ কি? সাদা উল্টো পিঠে এসব কি লেখা? বাংলা অক্ষরে, কাঁচা কাঁচা আঁকা বাঁকা হরফে। মনে মনে যেন স্পষ্ট পড়লেন রাজীববাবু, তুমি আমাকে চোর বানিয়েছ। শুধু তাই নয়, আমার 4 আনা পয়সা নিয়েছ চুরি করে। হঠাৎ থেমে পড়ল গাড়ি। স্টেশন জয়চণ্ডীপুর। এইটাই সেই সামনের স্টেশন। এইখানেই লাশ নামিয়ে দিল স্টেশন মাস্টারের হেফাজতে। আপনারা এতক্ষণ শুনছিলেন ভূতের গল্প অলিখিত দলিল, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও এরকম গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।